নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকে আমাদের মতামত। আজকের মতামতের শীর্ষক, মোদিজি কেচ্ছা আর ভয়ের জালে জড়িয়ে যাচ্ছেন, এবারে কি পদত্যাগ করবেন? একদিকে এপস্টেইন ফাইল, অন্যদিকে জেনারেল নারাভানের বই। আমাদের মোদিজি এখন ভারী অব্যবস্থায় আছেন। কতটা বিচলিত? এতটাই কি বিচলিত যে এবারে ঝোলা লেকে চল পড়েঙ্গে? আসুন সেই আলোচনায় আসা যাক। সংসদে লোকসভার স্পিকার নাকি গোপন সূত্রে জেনেছিলেন যে উনি সংসদে আসলে ওনাকে শারীরিকভাবে হেনস্থা করবে বিরোধী দলের সাংসদেরা। তাই নাকি তিনি নিজেই মোদিজিকে বলে দিয়েছিলেন, আপনাকে আগামীকাল আর আসতে হবে না। মানে প্রধানমন্ত্রীর বক্তৃতা ছাড়াই রাষ্ট্রপতির ভাষণ পাশ করাতে হলো মোদি সরকারকে। চোখ বুজে একটু ভাবুন। হ্যাঁ, ক্ষণে ক্ষণে 56 ইঞ্চি সিনেমাওয়ালা বলে গর্ব করতে থাকা এক আদ্যন্ত ভিতুর ডিম সংসদে বিরোধীদের হাতে হ্যাকল হতে পারেন জেনে সংসদেই এলেন না। তার গরিষ্ঠতা আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, তিনি নাকি বিশ্বগুরু হবেন, সংসদে আসতে পারছেন না কেন? স্পিকার তাকে বলে যে যদি আসেন তাহলে আপনি নাকি হ্যাকল হতে পারেন। ইন্দিরা গান্ধীর একটা ছবি দেখেছিলাম জানেন, সেই জরুরি অবস্থার সময় তিনি মধ্যে দাঁড়িয়ে আছেন, জেএনইউ ছাত্ররা ঘিরে দাঁড়িয়ে আছে, আর তখনকার এসএফআই ছাত্র নেতা সীতারাম ইয়েচুরি ছাত্রদের ডেপুটেশন পড়ে শোনাচ্ছেন, ইন্দিরা গান্ধী মন দিয়ে শুনছেন। হ্যাঁ, জরুরি অবস্থার সময়ও এই ধরনের একটা ছবি আমরা দেখেছিলাম। ইন্দিরা গান্ধী মন দিয়ে শুনছেন, এটাকে বলে সাহস। আজকে জেএনইউর ছাত্রদের সামনে আমাদের প্রধানমন্ত্রীকে ভাবতে পারছেন? ভাবা যায়? মানে উনি জীবনে কোনোদিন ভেবে উঠতে পারবেন না, চোখ বুঝলে আতঙ্কে মরে যাবেন এরকম একটা অবস্থার কথা বুঝলে। এটাকে বলে চওড়া বুক আর মাথা, যেটা সেদিন ইন্দিরা গান্ধী করেছিলেন। ধরুন জ্যোতি বসুর কথা, 31শে জুলাই বাসন্তীতে পুলিশের সঙ্গে একটা সংঘর্ষ হলো, একজন পুলিশ মারা গেলেন। বিক্ষুব্ধ পুলিশ বাহিনী সেই শবদেহ নিয়ে তাদের ইউনিয়ন বিধানসভাতে চলে আসেন, ভাঙচুর শুরু করে দেন। বাকি নেতারা পালাচ্ছেন, স্পিকার পাইপ বেয়ে নামার চেষ্টা করছেন, জ্যোতি বসু বেরিয়ে আসছেন। কি হয়েছে? কে আপনারা? মুখোমুখি হচ্ছেন ওই বিক্ষোভকারীদের। হ্যাঁ, সেটা হচ্ছে সাহস। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কদিন আগে জুনিয়র ডাক্তারদের মঞ্চে চলে আসতে দেখলাম, এর আগেও গেছেন। সেটাকে বলে সাহস। দেশের বহু নেতাকে আমরা দেখেছি এই মাথা উঁচু করে চলতে, সময় মতো নিজের মাথা সোজা রেখে সমস্যার মুখোমুখি হতে। মোদিজি সেখানে এক উজ্জ্বল ব্যতিক্রম। খেয়াল করে দেখুন, সেই শুরু থেকেই যেই সমস্যাতে পড়েন কথা বলা বন্ধ করে দেন। বাকি সময় মুখে খই ফুটছে, বাকি সময় মন কি বাত, বখতিয়ার খিলজি। কিন্তু যেই চাপ আসে অমনি বোবা মেরে যান, আসলে ভয় পেয়ে যান, কি করা উচিত তাই বুঝে উঠতে পারেন না। আজ নয়, ওনার রাজনৈতিক জীবন জুড়ে সে কথা সবাই জানেন। গুজরাটে থাকাকালীন একবার রাস্তায়, মানে ওনার যে বাসভবন, তখন প্রধানমন্ত্রী, বাসভবনের উল্টো দিকে রাস্তায় গাড়ির একটা টায়ার ফেটেছিল, উনি সেন্ট্রি ডেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ওনার মনে হয়েছিল গোলাগুলি চলছে। সে নিয়ে গুজরাট পুলিশের মহলে বিরাট হাসাহাসি হয়েছিল। আর এই ভয় পাওয়াটা আদতে তার গুরুদেবের উত্তরাধিকার। হ্যাঁ, ওনার গুরুদেব বিনায়ক দামোদর সাভারকর প্রথম জীবনে বিপ্লবী ছিলেন, গান্ধীজির সঙ্গে মতে মিলত না, সে তো অনেকেরই মেলেনি, সুভাষ বোসের মেলেনি, অনেকেরই চিত্তরঞ্জনের মেলেনি। বিপ্লবী যে লোকজন, বিপ্লবী আদর্শে যারা সশস্ত্র বিপ্লব নিয়ে স্বাধীন করার কথা ভাবতেন, তাদের সঙ্গে মেলেনি, কিন্তু সাভারকরের সঙ্গেও মেলেনি। বেশ, তিনি তার সেই রাজনৈতিক জীবনের শুরুয়াতি দিনগুলোতে লিখেছিলেন সিপাহী বিদ্রোহের ইতিহাস, আর কার্ল মার্কসের পরে সেই সময় তার লেখা ছাপা হয়ে এসেছিল, যাতে তিনি সিপাহী বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন। বিরাট ব্যাপার সেই সময় সিপাহী বিদ্রোহকে ওইভাবে অ্যানালাইজ করা।
মারাঠি ভাষায় সেই বই বহু ভাষাতে অনুবাদ হয়েছে, যেখানে সিপাহী বিদ্রোহে কিভাবে হিন্দু মুসলমান একসঙ্গে লড়েছেন, তাদের মাথায় বাহাদুর শাহ জাফর মোগল সম্রাট, সেসব ইতিহাস সেই বইতে আছে। তারপর সেখান থেকে তিনি মানে লন্ডন থেকে তিনি কিছু অস্ত্র পাঠিয়েছিলেন, যা দিয়ে ইংরেজ সাহেবকে হত্যা করা হয়, এবং সূত্র ধরে তার কাছে পৌঁছে যায় গোয়েন্দা পুলিশ। তাকে ধরে নিয়ে আসার সময় ফ্রান্সের এক বন্দরে তিনি লাফ মেরে পালানোর চেষ্টা করেছিলেন, ধরা পড়ে গেছিলেন। এই পালানোর চেষ্টাকে অবশ্য পরে একটা বিরাট অদম্য সাহস হিসেবে দেখানো হয়েছে, সিনেমাতে দেখানো হয়েছে। সাঁতার কাটছে তো সাঁতার কাটছে না, সাঁতার কাটার ব্যাপার নেই। জাহাজ ঘাটায় বন্দর মানে নোঙর ফেলেছিল, সেখান থেকে তিনি লাফ মেরেছিলেন, সঙ্গে সঙ্গে তাকে ধরে আবার পুড়ে দেওয়া হয়। ইতিহাস বলছে ওটা ছিল একটা অপরিকল্পিত বোকামি। যাকে সেই মামলা বিচারের পরে তাকে কালাপানির সাজা দেওয়া হয়, মানে আন্দামানে সেলুলার জেলে পাঠানো হয়। ব্যাস, ওনার আসলি চেহারা বাইরে চলে এলো। উনি ক্ষমা চাইতে থাকলেন, একবার নয় বারবার। সে আবার যেমন তেমন ক্ষমা নয়। ব্রিটিশ রাজের কাছে সেসব ক্ষমা প্রার্থনার চিঠিতে তিনি জানাচ্ছেন যে তিনি এক বিপথে চলে যাওয়া সন্তান হিসেবেই ক্ষমা চাইছেন, আর তাকে যদি ক্ষমা করা হয় তাহলে তিনি আরও যেসব বিপথে যাওয়া সন্তানেরা আছেন, মানে বাকি বিপ্লবীদের, তাদেরকেও পথে ফেরাবেন, মানে ব্রিটিশ বিরোধিতা থেকে সরিয়ে নিয়ে আসবেন। একবার নয়, 7টা চিঠি লিখে ফেললেন, এবং শেষমেশ তাকে ছাড়া হলো। হ্যাঁ, তারপর থেকে তিনি ব্রিটিশদের দেওয়া এক মাসোহারা, যা তখনকার দিনে বিরাট অ্যামাউন্ট, পেতেন, আর অক্ষরে অক্ষরে ব্রিটিশদের দেওয়া কথা পালন করেছেন। এরপর থেকে তিনি একবারের জন্য ব্রিটিশ বিরোধিতা করেননি, একটা ব্যাপারেও নয়। শুরু করেছেন মুসলমান বিরোধিতা। তারপর থেকে মুসলমানেরাই যে দেশের শত্রু তা বোঝানোর চেষ্টা করেছেন, দ্বিজাতি তত্ত্ব এনে হাজির করেছেন, যা পরে লুফে নিয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ, যার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। আরএসএস বিজেপির অনেকে বলেন আসলে জেলের মধ্যে থেকে তো লাভ নেই, তাই মার্সি পিটিশন লেখাটা ছিল তার একটা চালাকি, মাস্টার স্ট্রোক। তো যদি চালাকি হতো তাহলে বেরিয়ে এসে তিনি ব্রিটিশ বিরোধিতা করতেন, যা তিনি করেননি। হ্যাঁ, এটাই বলে দেয় যে তিনি ভিতর ডিম ছিলেন। একবার গ্রেপ্তারের পরে তার সব বিপ্লবীয়ানা শেষ হয়ে গিয়েছিল। যদি চালাকি বলতেন তাহলে বলবেন, যদি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ওটা একটা এক ধরনের স্ট্র্যাটেজি। ওনার সঙ্গে জেলে থাকা বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের দুটো কথা শুনে নিন। তিনিও 2020 সালে একইভাবে মার্সি পিটিশন লিখে জেল থেকে বেরিয়েই ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদের সঙ্গে হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট আর্মি তৈরি করেন। পরে 2024 কাকরি ষড়যন্ত্র মামলাতে গ্রেপ্তার করে আবার তাকে জেলে পাঠানো হয়, আর তারপর থেকে তার ধীরে ধীরে শরীর খারাপ হতে থাকে, টিবি হওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে আবার তিনি কাজ চালিয়ে যান। 1939 তাকে আবার রাজস্থানের জেলে পাঠানো হয়, রাজস্থান থেকে উত্তরপ্রদেশ। 43 তিনি গোরখপুর জেলে টিবি তখন সাংঘাতিক জায়গায়, তিনি মারা গিয়েছিলেন। হ্যাঁ, তিনি ভীতু কাপুরুষ ছিলেন না, লড়েছিলেন শেষ দিন পর্যন্ত। আর এই সাভারকর দেশ স্বাধীন হবার আগে থেকেই গান্ধী হত্যা ষড়যন্ত্রের মাথা হয়ে ওঠেন। গান্ধী হত্যার পরে যেই তাকে গ্রেপ্তার করা হয়, সঙ্গে সঙ্গে তিনি আবার ক্ষমা চেয়ে চিঠি লেখেন, জানান তাকে ছেড়ে দিলে আর কোনোদিন তিনি রাজনীতিতে থাকবেন না। জেলের মধ্যে বা কাঠগড়ায় দাঁড়িয়ে নাথুরাম গডসে বা অন্যান্যরা হাসাহাসি করতো, সেসব ছবি আছে। পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকতেন উনি, এদের কারুর সঙ্গে কথা বলতেন না। জোর গলায় গডসে বলেছিলেন, হ্যাঁ আমি মেরেছি গান্ধীজিকে। যাই হোক, গুড ব্যাড আগলি, পাগল উন্মাদ একজন, কিন্তু তার একটা কোথাও মতাদর্শ ছিল। কিন্তু সাভারকর জানিয়েছিলেন তিনি নাকি এদের তেমন করে চেনেনি না, ষড়যন্ত্রে থাকা তো দূরস্থান, এক আধবার কোথাও দেখা হয়েছিল। তিনি প্রমাণের অভাবে ছাড়া পেয়েছিলেন, কিন্তু কথাও রেখেছিলেন। তিনি আর রাজনীতি নিয়ে কোনো কথা লেখেননি, কোনো কথা বলেননি। একই ছবি আমরা আরএসএস গুরুজিদের দেখব। জরুরি অবস্থার সময় নানাজি দেশমুখ চিঠি লিখে জানিয়েছিলেন আরএসএস নেতাদের ছেড়ে দেওয়া হোক, ওনারা ইন্দিরা গান্ধীকে সমর্থন করবেন, জরুরি অবস্থাকে সমর্থন করবেন, এই কথা তারা বলেছিলেন। আজকে এত বড় বড় বুকনিবাজি হয়। সেই সাভারকরের উত্তরাধিকারী আরএসএস এর একদা প্রচারক, চূড়ান্ত মিথ্যেবাদী অশিক্ষিত নরেন্দ্র মোদী, ভীতুও বটে। সমস্যার মুখোমুখি হতে ওনার দম ফেটে যায়, আরও কত কি যে ফাটে কে জানে। ধরুন নোটবন্দি, ছ্যাবলাদের মতো তালি বাজিয়ে জানিয়ে দিলেন 500, 1000-এর নোট শেষ, কালাধন বার করার জন্য তিনি নতুন নোট চালু করছেন। সামান্য শিক্ষিতরাও কেঁপে উঠলেন। আর উনি কদিন পরেই বক্তৃতা দিলেন, আমাকে 50 দিন সময় দিন, 50 দিন পরে যদি ভালো ফল না দেখতে পান তাহলে তাকে নাকি চৌরাহা পর খাড়া করকে জ্বালা দেনা। যা বাবা, কি আশ্চর্য, মানে মধ্যযুগীয় কথাবার্তা।
মানে দোষ তো উনি করেছেন, ভুল তো উনি করেছেন, ভুল মানে কি অশিক্ষিত কাজকর্ম করেছেন, কিন্তু তার জন্যে চৌরাস্তায় দাঁড় করিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, মানে মধ্যযুগের ব্যাপার স্যাপার। কিন্তু তারপরে আবার নোটবন্দি বিরাট ফ্লপ, ওনার মুখে আর কোনো কথা দেখেছেন, একটা কথাও নেই। পুলওয়ামাতে আমাদের জওয়ানরা শহীদ হলো, কেক কারকে চুনকে মারেঙ্গে বলে ধর্মেন্দ্রের ডায়লগ দিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের ঘাঁটি নাকি নিশ্চিহ্ন করে দিলেন। কিন্তু সেই পুলওয়ামাতে আসলে কি হয়েছিল, কোথা থেকে বারুদ এসেছিল, কোথা থেকে গাড়ি এসেছিল, কারা মারলো, আজও কেউ জানতেই পারলো না। তারপরে আবার জানা গেল জঙ্গি ঘাঁটি যেমনকার তেমন আছে, তাদের জঙ্গি হানায় বৈশরণ ভ্যালিতে সিভিলিয়ানরা মারা গেল, এতজন, তারা বেড়াতে গিয়েছিলেন। এবারে অপারেশন সিন্দুর, যুদ্ধ নাকি জিতেই গেছে, পাকিস্তান নাকি হাঁটু গেড়ে বসে পড়েছে, থরথর করে কাঁপছে। এবার মানুষ ভাবছে, আমরাও ভাবছি যে তাহলে পাক অকুপায়েড কাশ্মীর তো তাহলে আমাদেরই হাতে চলে এলো এবার। কিন্তু না, সিজফায়ার হয়ে গেল হঠাৎ। আর আমরা জানলাম কি করে? আমেরিকার প্রেসিডেন্টের টুইটে ডোনাল্ড ট্রাম্প জানালেন আমার নির্দেশে সিজফায়ার হয়েছে, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হে হে করে সায় দিলেন। আমাদের মোদিজি বিরোধিতা করলেন না, মুখে একটা কথাও নেই, চুপ করে বসে রইলেন। চীন কামান নিয়ে ঢুকে পড়ছে, আমাদের ভূখণ্ড দখল করছে, ওনার হাত পেটের ভেতরে সেঁধিয়ে গেছে, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। 56 ইঞ্চি নাকি ওনার সিনা, দায় ঝেড়ে দিয়ে যা বলছেন, যা উচিত মনে হয় তাই করো ভাই, আমি কিছু জানি না। আর সেই কথা বেরিয়ে আসার পরে সোজা হয়ে দাঁড়িয়ে বলুন যে না আমি এটা বলিনি। সেই সময় সেনাপ্রধান নারভানে মিথ্যে বলছেন না, সেটা বলারও ধক নেই, কারণ সে সব তো রেকর্ডেড, সেই ইতিহাস তো লেখা হয়ে গেছে সাভারকারের ক্ষমাপত্রের মতো। আমেরিকা একতরফা ট্যারিফ চাপালো, পেনাল্টি ট্যারিফ চাপালো, তিনি তার মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্পকে কিছুই বললেন না, ইনফ্যাক্ট ট্যারিফ নিয়ে একটা কথাও বললেন না। হঠাৎ আমরা ওই ট্রাম্পের টুইটে জানতে পারলাম যে ট্যারিফ কমে 18% হয়ে গেছে, আর তা 1-1.5 সপ্তাহের মধ্যে লাগুও হয়ে যাচ্ছে। গোটা ট্রেড ডিলে কি আছে এখনো দেশ জানে না, সংসদ জানে না, 1-1.5 সপ্তাহের মধ্যে তা লাগু হয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্প সাহেব বলে দিয়েছেন যে ট্রাম্প সাহেব ভারতকে ট্যারিফ কিং বলে ব্যঙ্গ করেছিলেন তখন, সেই ট্যারিফ এখন 0। মানে এখান থেকে আমরা যা পাঠাই, আমরা যা আনি আমেরিকা থেকে আমদানি করি, সেই ট্যারিফ এখন 0। আগে নাকি সেটা সাংঘাতিক 100% ছিল, আর ট্রাম্প নিজে বলতেন হ্যাঁ ছিল। মানে ওনারা যদি মাখন আর চিজ পাঠান, আগে আমাদের দেশে ডেয়ারি ইন্ডাস্ট্রির ভেবে তাতে 70-80-100% ট্যারিফ বসানো হতো, কাজেই আমাদের দেশে সেসব মাখন বা চিজের দাম অনেকটা বেড়ে যেত ওদের আনা। আম্বানি আদানিরা কিনতে পারতো, আম আদমি কিনতো না, কাজেই আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রির বাজারে হাত পড়তো না। কিন্তু এবারে সেই ট্যারিফ 0, মানে মার্কিন দেশে 1 লিটার জিম বিম বারবান হুইস্কির দাম কম বেশি 900 টাকা, আমরা প্রায় 110% ট্যারিফ বসাতাম, দাম হতো প্রায় 2000 টাকা, এবারে সেটা 900-1000 টাকাতে পাওয়া যাবে। আমাদের এখানকার ডিস্টিলারিগুলো মার খাবে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। বদলে কি? বদলে আমাদের দেশ থেকে যা আমেরিকাতে যায়, মানে আমেরিকা যা আমদানি করে, আমাদের এখান থেকে যা রপ্তানি হয়, সেখানে ট্রাম্প সাহেব বেসিক ট্যারিফটা পেনাল্টি ট্যারিফ মিলিয়ে 50% করেছিলেন, এবারে সেটা 18 হয়ে যাবে, মানে আগের মতো হয়ে যাবে। আর কি শর্ত? এই ট্রেড ডিল 5 বছরে $500 বিলিয়ন টাকার আমেরিকার জিনিসপত্র আমদানি করা হবে। এই ট্রেড ডিলে সেটা জানানো হচ্ছে, মানে ভারত সেটাতে রাজি হয়েছে। তাহলে একবার ভেবে নিন, একটা হিসেব দেখুন, গত 5 বছর ধরে ভারত কত ডলারের জিনিসপত্র আমদানি করেছিল? গত 5 বছরের হিসেবটা কি? 2020-21-এ $28.89 বিলিয়ন আমরা আমদানি করেছিলাম। 2011-21-22-এ আমরা $43.31 বিলিয়ন আমরা আমদানি করেছিলাম। 22-23-এ $50.24 বিলিয়ন আমরা আমদানি করেছিলাম। 2023-24-এ $42.20 বিলিয়ন আমরা আমদানি করেছিলাম। 24-25-এ $45.33 বিলিয়ন, মানে 5 বছরে যদি এটাকে যোগ করি, কম বেশি $210 বিলিয়ন আমরা জিনিসপত্র আমদানি করেছিলাম। তো এবারে ট্রাম্প সাহেবের শর্তটা কি? না, $500 বিলিয়ন আমদানি করতে হবে। এই যে 18% হয়ে গেল ট্যারিফ, তার বদলে আমাদের ওখানকার জিনিস $500 বিলিয়ন, মানে আমেরিকান মার্কেট এখানে এসে ঢুকবে পুরোটা। মানে আমেরিকা, মোদিজির বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প সাহেব এই চুক্তিতে আমেরিকার বাণিজ্যকে দ্বিগুণ করে নিলেন, 210 থেকে 500। এবারে আসুন দেখে নিই ভারত কত ডলারের জিনিসপত্র রপ্তানি করতো। 5 বছরে মোট $370 বিলিয়ন জিনিস আমরা আমেরিকাতে পাঠাতাম, আমেরিকা কিনতো। তাহলে 5 বছরের শেষে ওজন পাল্লা কিরকম আগে ছিল? ভারত
5 বছরের শেষে পেত হচ্ছে গিয়ে $370 বিলিয়ন, আর দিত কত $210 বিলিয়ন। তার মানে ভারতের দিকে ঝুঁকে থাকতো পাল্লা, সারপ্লাস ট্রেড ভ্যালু, মানে আমাদের ধারে পড়ে থাকতো $160 বিলিয়ন। এবারে এখন কত হবে? যদি ধরে নিই আমাদের রপ্তানি একই থাকবে, কারণ রপ্তানি তো আর হুশ করে বাড়ানো যায় না, তাহলে এখন সারপ্লাস ট্রেড ব্যালেন্স নয়, এখন 500 বিলিয়ন আমদানিটা গ্যারান্টেড, আর $370 বিলিয়ন রপ্তানি হবে, মানে $130 বিলিয়ন ডেফিসিট ট্রেড ব্যালেন্স। পৃথিবীতে আমেরিকাই একমাত্র বড় দেশ ছিল যাদের সঙ্গে ভারতের বাণিজ্যে সারপ্লাস ট্রেড ব্যালেন্স ছিল। এখন সেটা আর থাকবে না। ট্রাম্প সাহেব জানিয়ে দিয়েছেন বাণিজ্য চুক্তির শর্ত হলো ভারতকে $500 বিলিয়ন জিনিস কিনতেই হবে। কি কিনবে? অন্য অনেক কিছুর মধ্যে কৃষিজ বস্তু, বাদাম, ফল, সবজি, ডেয়ারি প্রোডাক্ট, মিট, ফিশ, সব। হ্যাঁ, আমাদের এগ্রিকালচারাল সেক্টরকে সুরক্ষিত রাখতে হবে বলে এই দরজা আগে কখনো খোলা হয়নি, এবারে এই দরজা খুলতেই হবে, খুলবেই, মিলিয়ে নেবেন। শর্ত এখানেই শেষ নয়। সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, তাকে আমেরিকান অয়েল, ভেনিজুয়েলান অয়েল কিনতে হবে। এক স্বাধীন দেশ কার কাছ থেকে কি কিনবে সেটা অন্য দেশের প্রেসিডেন্ট কেবল ঠিক করছে না, আগাম ঘোষণা করে জানিয়ে দিচ্ছে। আর আমাদের 56 ইঞ্চির উনি যে এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানাচ্ছেন। আচ্ছা, একবার ভাবুন তো, যে বাণিজ্য চুক্তিটা আটকে ছিল কেন? আটকে ছিল তো মূলত দুটো কারণে। আমরা রাশিয়া থেকে তেল কিনবো, সেখানে কারণ নির্দেশ শুনবো না, আর 2, আমরা আমাদের এগ্রিকালচারাল সেক্টরকে সংরক্ষণ দেব, সেই বাজারকে বিরাট প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দেব না। আমাদের একটা ট্যারিফ বসানো ছিল 70, 80, 100, 150, যাই হোক, সেটা শূন্য হয়ে গেল। এটা ছিল বলেই গত 1 বছর ধরে আমরা আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে উঠতে পারিনি, আমাদের ওপরে পেনাল্টি চাপানো হয়েছে। এখন কি হলো? ট্রাম্প সাহেবের প্রথম শর্ত হলো রাশিয়া থেকে তেল কেনা যাবে না, আর এগ্রিকালচারাল প্রোডাক্টের জন্য বাজার খুলে দাও। কেবল তাই নয়, তারপরে আবার বছরের পর বছর প্রত্যেক বছরে $100 বিলিয়ন বাণিজ্য ওনাকে দিতে হবে, 5 বছরে অন্তত 500। ইম্পোর্ট ট্যারিফকে শূন্য করে দিতে হবে। হ্যাঁ, এই চুক্তির পরে আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্টের ব্যবসায়ীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে, জানাবারই কথা। তার মানে একতরফা ঘোষণাতে যে বাণিজ্য চুক্তি হলো তা আমেরিকার পক্ষে, 100% আমেরিকার পক্ষে। এখানেই গল্প শেষ নয়। ঘোষণাতে যা আসেনি তা কিন্তু মোদিজি আগেই মাথা পেতে মেনে নিয়েছেন। আপনারা হিসেবটা একটু খেয়াল করে দেখুন। ট্রাম্প সাহেব খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে যদি কোনো বাণিজ্য হয় তাহলে 100% ট্যারিফ চাপানো হবে। মোদিজি কিছুদিন আগেও ওনার উচ্ছিষ্টভোগী সাংবাদিকদের ডেকে বলেছিলেন যে ইরানের চাবাহার বন্দরের ফলে বাণিজ্যের দিগন্ত নাকি খুলে যাবে। হ্যাঁ, ইরান ভারত চুক্তি অনুযায়ী ভারত চাবাহার বন্দর তৈরি করবে, আর তার বিনিময়ে বাণিজ্য জাহাজের যাওয়া আসা, বন্দর ব্যবহার করা ইত্যাদি সুযোগ পাবে। সেই বন্দর তৈরি করতে ইতিমধ্যেই ভারতের $120 বিলিয়ন খসে গেছে। কিন্তু 3 দিন আগে পেশ করা বাজেটের দিকে একবার নজর দিন, চাবাহার বন্দরের জন্য 1 টাকার বরাদ্দ নেই, তার মানে সব টাকা ডুবেছে। নির্দেশ মেনেই সেখান থেকে হাত তুলেছেন মোদিজি। কিন্তু কেন? আমেরিকা 50% ট্যারিফ চাপানোর পরে তো মাদার অফ অল ডিলস ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে। আমাদের দেশের সঙ্গে আরো কিছু দেশের বাণিজ্য চুক্তি হয়েছে। আর এটাও ঘটনা যে কিছু ক্ষতি হবে, কিন্তু আমেরিকার এই বাঁদরামি সহ্য না করে আরো বিভিন্ন বিকল্প বাণিজ্যের অবস্থান খুঁজে নিলে দেশের মঙ্গল হতো। ইনফ্যাক্ট এই কথা আরএসএস, বিজেপির ইডিওলগরা, চিন্তাশীল মানুষজনরা কদিন আগে মাত্র এটাই জানাচ্ছিলেন। তাহলে একতরফা ট্রাম্প সাহেবের নির্দেশ মেনে এই যুক্তি কেন হলো? এমনকি আরএসএস এই চুক্তির বিরুদ্ধে ছিল এই শর্তে, তাহলে হঠাৎ করে এটা হলো কেন? হ্যাঁ, সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছেন মোদিজি। একধারে এপস্টেইন ফাইলের কেচ্ছা গলগল করে বেরিয়ে আসছে, কেচ্ছার খবর, আরো অনেক কেচ্ছা বেরিয়ে আসছে। অন্যদিকে ট্রেড ডিল, আর একদিকে চীনের জমি দখল, জেনারেল নারাবনের ফাঁস করে দেওয়া সত্যি কথাগুলো। হ্যাঁ, তিনি এখন ফাঁপড়ে পড়েছেন। আর মাথায় রাখুন, আরএসএস কিন্তু বেতো বা রুগ্ন ঘোড়াতে বাজি ধরে না। তারা আদবানিকে নাকচ করতে সময় নেয়নি। এক কথায় আদবানির মতন নেতাকে নাকচ করে দিয়েছে তারা। সেই আরএসএস এ প্রশ্ন উঠছে মোদিজিকে নিয়ে। হ্যাঁ, গম্ভীর প্রশ্ন। এই ঘোড়ার ওপরে বাজি ধরা যায়? কৃষিক্ষেত্র খুলে দিয়ে আমেরিকান বাণিজ্য কি আরএসএসও মেনে নেবে? হ্যাঁ, এসব তালে গোলে যা ভেসে আসছে তা হলো মাঝপথেই নতুন কোনো ঘোড়াকে দিয়ে বাকি টার্ম দৌড় করিয়ে তার নেতৃত্বে 2029 নির্বাচনে নামা। হ্যাঁ, আরএসএস এসব ব্যাপারে রুথলেস, তাদের দৃষ্টি স্থির, চাই হিন্দু রাষ্ট্র। ইমেজ খারাপ হয়ে গেছে, ল্যাংড়া বেতো ঘোড়াতে বাজি ধরতে রাজি নয় তারা। তারা বলি দিলেও সেখানে বলির ছাগলে, বলির পাঁঠাতে কোনো খুঁত রাখতে রাজি নন।
হ্যাঁ, যা আজ গুজগুজ ফুসফুস হচ্ছে আরএসএস এর মধ্যে, বিজেপির মহলে, উপর মহলে, সেটা আগামী দিনে আরেকটু জোর নিলেই মোদিজিকে গদি ছাড়তে হবে। তিনি চলে যাবেন মার্গদর্শক মণ্ডলীতে। আজ বলছি, লিখে রাখুন, 2029 পর্যন্ত তিনি গদিতে থাকবেন না। এটাই এই মুহূর্তের বাস্তবতা। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।